Welcome to English Tutorials channel. আজকের ক্লাসের টপিক এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কিন্তু একটু ক্রিটিক্যাল ব্যাপার এবং তোমাদের অনেকেরই অনেক সময় পরীক্ষায় এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে প্রবলেম হয়, ভুল হয়। তবে তোমাদের যদি একটু ধৈর্য থাকে এবং যদি তোমরা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো ধৈর্য ধরে এবং মন দিয়ে, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। হয়তো ক্লাসটি একটু বড় হবে অন্যান্য ক্লাসগুলির তুলনায়, কিন্তু আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সব রকমের ভাগ, সব রকমের নিয়ম নিয়ে ডিটেলে আলোচনা করব, এক্সাম্পল এবং ব্যাখ্যা সমেত। তবে তার আগে যারা তোমরা এই চ্যানেলে নতুন বা এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে যদি তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ভবিষ্যতে ভিডিওগুলো তোমরা মিস না করো। আর এই চ্যানেলে গ্রামারের সমস্ত চ্যাপ্টার বা তোমাদের সিলেবাসের টেক্সট বইয়ের সমস্ত চ্যাপ্টার ডিটেলে এক্সপ্লেন করা হয়, তাও সহজ বাংলায়। যাই হোক, তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের আজকের পাঠ্য বিষয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে কাকে আমাদেরকে জেনে নিতে হবে। আমরা অনেকেই বাংলায় ভুল করে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে বিস্ময়সূচক বাক্য বলে থাকি, কিন্তু এই কথাটি ঠিক নয়। তার কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা একজন ব্যক্তি শুধুমাত্র বিস্ময় প্রকাশিত হয় না। এক্সক্লেমেটরি সেন্টেন্সের দ্বারা জেনারেলি একজন বক্তা বা একজন ব্যক্তি তার যাবতীয় ইমোশন, আবেগ বা অনুভূতির বহিঃপ্রকাশ করে। এবার একজন মানুষের আবেগ বা ইমোশন বা অনুভূতি তো বিভিন্ন রকমের হতে পারে। সেটি কিছু ক্ষেত্রে আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, বিরক্তি হতে পারে, ঘৃণা হতে পারে, শোক হতে পারে, রাগ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক রকমের আবেগ বা অনুভূতির বহিঃপ্রকাশ একটি বাক্যের দ্বারা হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে বা এই বিষয়টিকে মাথায় রেখে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে শুধুমাত্র বিস্ময়সূচক বাক্য বলতে পারি না। সেক্ষেত্রে আমার মনে হয় এই বাক্যটিকে আবেগসূচক বাক্য বলাটা অনেক বেশি শ্রেয়। তো এই ধরনের বাক্য আমরা চিনব কি করে? না, চিনবার খুব সহজ নিয়ম রয়েছে। যেখানে এক্সক্লামেশন মার্ক থাকবে, অর্থাৎ একটি দাঁড়ি, তার নিচে একটি ডট বা ফুলস্টপ বা পুটকি যাই বলো না কেন, তো সেইটি থাকা মানেই কিন্তু এই বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই ধরনের বাক্যের ন্যারেশন চেঞ্জ করতে গেলে যেটা জেনারেল রুল, যেটা সাধারণ রুল, সেটিকে আগে একটু দেখে নিই, তারপরে আমরা বিশদভাবে ব্যাখ্যা করব। দেখো, জেনারেল রুলস হিসেবে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম রিপোর্টিং ভার্বে রূপান্তরিত হবে। যেরকমভাবে আমরা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ বা অপটেটিভের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করেছি, ঠিক সেরকমভাবেই এক্সক্লেমেটরি সেন্টেন্সে সে বা সেড যে রিপোর্টিং ভার্বই থাকুক না কেন, সেটি কিন্তু পাল্টে যাবে এক্সক্লেম রিপোর্টিং ভার্বে। যদি সেটা পাস্ট টেন্সে হয় তাহলে এক্সক্লেমড হবে, আর যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এক্সক্লেম বা এক্সক্লেমস হবে। লিঙ্কার তাহলে কি হবে না দ্যাট, যে দ্যাটটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করেছি, অপটেটিভের ক্ষেত্রে ব্যবহার করেছি, সেই লিঙ্কার দ্যাটই আমরা এখানে ইউজ করব। এরপর যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে সব থেকে বড় সমস্যা হয়ে দেখা দেয় আমাদের কাছে, সেটা কি না, সেটা হচ্ছে যে শুধুমাত্র এই এক্সক্লেম রিপোর্টিং ভার্ব বা দ্যাট লিঙ্কারটাই আমাদের সব নয়। আসল জিনিসটা হলো যে বাক্যটিকে তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়েছে ডাইরেক্ট স্পিচে, তোমাকে বুঝতে হবে সেই বাক্যটির দ্বারা একজন ব্যক্তির কি আবেগ বা অনুভূতির বহিঃপ্রকাশ করছে। সেই বাক্যের দ্বারা একজন ব্যক্তির আনন্দের বহিঃপ্রকাশ ঘটতে পারে, দুঃখ হতে পারে, শোক হতে পারে, বিরক্তি হতে পারে, ঘৃণা হতে পারে, বিস্ময় হতে পারে। যাই হোক না কেন, তোমাকে কিন্তু সেই আবেগ বা অনুভূতিটিকে চিনতে হবে এবং সেই আবেগ বা অনুভূতিটিকে রিপোর্টিং ভার্ব এক্সক্লেমের সাথে ব্যবহার করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? এরপরে আমি তোমাদেরকে একটা ছোট্ট ছক করে দেবো, যে ছকের মাধ্যমে তোমরা খুব সহজেই কোন বাক্যটিকে দেখে চিনতে পারবে যে সেই বাক্যের দ্বারা একজন ব্যক্তির কোন আবেগ বা কোন অনুভূতির বহিঃপ্রকাশ হচ্ছে। তাহলে সেইটিকে এবার আমরা দেখে নেব। তাহলে এবার দেখে নেওয়া যাক যে এক্সক্লেম রিপোর্টিং ভার্বের সাথে আমরা কীরকমভাবে এবং কখন কীরকমভাবে কোন ইমোশন বা আবেগ বা অনুভূতির নাম আমরা ইউজ করব। সেটি আমি ছকের মাধ্যমে সহজে তোমাদেরকে এক্সপ্লেন করবার চেষ্টা করেছি। তবে এর সাথে সাথে তোমরাও কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করবার সময়, যে একবার নিজেও বাক্যটার পড়ে তার আবেগ বা অনুভূতিটা বোঝবার চেষ্টা করবে বক্তার, তাহলে কিন্তু তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটা 100% কারেক্ট হবে। চলো আপাতত এই ছকটা আমরা দেখে নিই যে আমরা কীরকমভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ করতে পারি।
দেখো আমি এখানে তিনটে কলাম করেছি। প্রথম কলামটা রয়েছে ইন্টারজেকশন অথবা এক্সক্লেমেটরি ওয়ার্ড। অর্থাৎ ইন্টারজেকশন তোমরা জানোই যে শব্দের দ্বারা, ইন্টারজেকশন হচ্ছে একটি পার্টস অফ স্পিচ, যে শব্দের দ্বারা একজন ব্যক্তির আবেগ বা অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে। তাহলে ইন্টারজেকশন বা এক্সক্লেমেটরি ওয়ার্ড এর একটা কলাম রয়েছে। অর্থাৎ যখন বাক্যে এই ইন্টারজেকশন বা এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো থাকবে সেটাকে তোমাকে আগে চিনতে হবে বা খুঁজে নিতে হবে। তারপরে এই ইন্টারজেকশন বা এক্সক্লেমেটরি ওয়ার্ড থাকা মানে সেগুলো কি আবেগ বা অনুভূতিকে বোঝাচ্ছে বা তার অর্থটা কি বোঝাচ্ছে সেটি আমি এই কলামের মাধ্যমে লিখে দিয়েছি। থার্ড কলাম যেটা রয়েছে সেটা হচ্ছে এই অর্থ বোঝবার পরে তুমি রিপোর্টিং ভার্ব সেড যখন থাকবে সেটিকে কিরকম ভাবে রিপ্লেস করবে সেই ছকটাও লেখা রয়েছে এখানে। আশা করি তোমাদের এরকম ভাবে ফলো করলে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের মানে বুঝতে বা তার ইমোশন বা আবেগ অনুভূতির অর্থ বুঝতে প্রবলেম হবে না। চলো স্টার্ট করা যাক। দেখো প্রথমটা রয়েছে ওয়াও বা হুররা। এই ওয়াও বা হুররা যুক্ত যদি কোনো বাক্য থাকে তাহলে বুঝবে যে সেই বাক্যের দ্বারা বক্তার হ্যাপিনেস অর্থাৎ আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে। তখন তোমরা রিপোর্টিং ভার্বটি কিরমভাবে চেঞ্জ করবে, না তখন করতে হবে এক্সক্লেমড উইথ জয়। রিপোর্টিং ভার্ব কি হবে? এক্সক্লেমড, যেহেতু এখানে আনন্দ অর্থাৎ হ্যাপিনেস বোঝাচ্ছে তোমাকে উইথ জয়টা এক্সক্লেমের সাথে অ্যাড করতে হবে। অ্যাজ পার এক্সাম্পল একটা বাক্যের উদাহরণ ধরা যাক। ধরো বললাম যে দ্য বয় সেড হুররা আই হ্যাভ পাসড দ্য এক্সাম। ছেলেটি বলল হুররে আমি পরীক্ষায় পাশ করেছি। তার মানে এক্ষেত্রে নিশ্চয়ই সেই ছেলেটি আনন্দের বহিঃপ্রকাশ করছে। বা ধরো ছেলেটি বলল ওয়াও মাই ফাদার হ্যাজ গিফটেড মি আ নাইস ওয়াচ, যে ওয়াও আমার বাবা আমাকে একটা নতুন বা সুন্দর একটা ঘড়ি উপহার দিয়েছেন। তাহলে এক্ষেত্রেও কিন্তু বক্তা অর্থাৎ সেই ছেলেটির আনন্দের বহিঃপ্রকাশ করছে। তাহলে সেই বুঝে আমরা এক্সক্লেমড উইথ জয় ইউজ করব রিপোর্টিং ভার্বে। এরপরে আসছে অনেকগুলো শব্দ রয়েছে, দেখো হোয়াট, তারপরে এক্সক্লেমেশন মার্ক, মাই গুডনেস, গুড লর্ড, ও গড। এরকম ধরনের যদি কোনো ইন্টারজেকশন বা শব্দ তুমি তোমার রিপোর্টেড স্পিচে পাও তাহলে তার মানে কি বোঝাবে, না তখন সেটা হয় সারপ্রাইজ বা ওয়ান্ডার বোঝাবে। সারপ্রাইজ মানেও বিস্ময়, ওয়ান্ডার মানেও বিস্ময়। তার সাথে সাথে কিন্তু যেটা মনে রাখবার বা বোঝবার বিষয় যে এই হোয়াট থাকলে কিন্তু বা এই শব্দগুলি থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে ডিসগাস্ট বা বিরক্তিও প্রকাশ হতে পারে। তাহলে এই তিনটি যদি মানে বোঝায়, তিনটির মধ্যে কোনো একটি যদি মানে বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব কিরম ভাবে চেঞ্জ হবে, না এক্সক্লেমড উইথ সারপ্রাইজ করতে পারো, এক্সক্লেমড ইন ওয়ান্ডার করতে পারো, বা এক্সক্লেমড ইন ডিসগাস্ট করতে পারো। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে যদি সারপ্রাইজ বা ওয়ান্ডার বোঝায় তুমি সারপ্রাইজ বা ওয়ান্ডার ইউজ করবে, আর যদি বাক্যের দ্বারা বিরক্তি প্রকাশ হয় তাহলে কিন্তু তোমাকে ডিসগাস্ট করতে হবে। দুটো উদাহরণ শুনে নাও, তাহলে মনে হয় তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি সারপ্রাইজ বা ওয়ান্ডারের কথা বলতে হয় তাহলে আমি বললাম ধরো একটা বাক্য, দ্য টুরিস্ট সেড হোয়াট আ বিউটিফুল ক্রিয়েশন দ্য তাজমহল ইজ। অর্থাৎ পর্যটক বললেন যে তাজমহল কি অপূর্ব সুন্দর এক সৃষ্টি। বা ধরো বললাম দ্য বয় সেড হোয়াট আ বিউটিফুল বার্ড দ্য পিকক ইজ, যে ময়ূর একটি কি অপূর্ব সুন্দর পাখি। তাহলে এই ধরনের বাক্যের দ্বারা কিন্তু বক্তার বিস্ময়ের বহিঃপ্রকাশ ঘটছে, তার আশ্চর্য মনোভাবের বহিঃপ্রকাশ ঘটছে, তাই না? যদি হোয়াট দিয়ে বিরক্তি প্রকাশ করার মতন কোনো বাক্য বলতে হয় তাহলে ধরে নাও দ্য ম্যান সেড কমা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে হোয়াট আ টেরিবল লায়ার ইউ আর। অর্থাৎ লোকটি বলল কি ভয়ঙ্কর ধরনের মিথ্যুক বা মিথ্যেবাদী তুমি। তাহলে এক্ষেত্রে কিন্তু বক্তার বিরক্তি প্রকাশ হলো, এক্ষেত্রে কিন্তু বিস্ময় বা ওয়ান্ডার বা সারপ্রাইজের কিন্তু কোনো সেন্স কিন্তু এখানে আসেনি। তাহলে আশা করি আমি তোমাদেরকে এই হোয়াট দিয়ে বিস্ময় বা সারপ্রাইজ এবং ডিসগাস্ট বা বিরক্তির মধ্যে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম। যে বাক্যটি পড়বে তোমাকে সেটি পড়ে বুঝতে হবে যে সেক্ষেত্রে বিস্ময় প্রকাশিত হচ্ছে না বিরক্তি প্রকাশিত হচ্ছে। ওকে, এরপরে এসো ওয়েল ডান বা ব্রাভো যদি থাকে তোমার রিপোর্টেড স্পিচে, ওয়েল ডান বা ব্রাভো। তাহলে কি এই দুটি থাকা মানে তার কি অর্থ প্রকাশ হয়, না অ্যাপ্রিসিয়েশন বা অ্যাডমিরেশন প্রকাশ হয়। অ্যাপ্রিসিয়েশন করা বা অ্যাপ্রিসিয়েট করা বা অ্যাডমায়ার করা মানেই হচ্ছে কারুর প্রশংসা করা। তাহলে এখানে বক্তা কাউকে প্রশংসা করে কিছু বলছেন, তাহলে সেক্ষেত্রে তোমার রিপোর্টিং ভাবটা কিরকম হবে, না এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ করতে হবে তোমাকে, অ্যাপ্লজ APPLAUSE। বা তুমি করতে পারো এক্সক্লেমড উইথ অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশনের সাথে লোকটি এক্সক্লেম করলেন বা বক্তা এক্সক্লেম করলেন। বা ধরো তুমি ডাইরেক্টলি এক্সক্লেম রিপোর্টিং ভাবটি না ব্যবহার করেও ডাইরেক্টলি বলতে পারো অ্যাপ্রিসিয়েটেড বাই সেইং। অ্যাপ্রিসিয়েটটাকেই ডাইরেক্টলি রিপোর্টিং ভার্ব হিসেবেও কিন্তু ব্যবহার করা যেতে পারবে এক্ষেত্রে।
অ্যাপ্রিসিয়েটেড বাই সেইং, বা অ্যাডমায়ার্ড বাই সেইং, বা অ্যাপ্লডেড বাই সেইং। এগুলো সবকটা অপশন, তুমি এদের মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু তোমার বাক্যটি ঠিক হয়ে যাবে। বোঝা গেল? এরপরে চলে আসি আমরা অ্যালাস অর্থাৎ হায়। হায় আমরা কখন বলি? যখন আমরা দুঃখ প্রকাশ করি, তাই না? তাহলে অ্যালাস মানেই জানবে সেটা সরো, দুঃখ প্রকাশিত হচ্ছে। তখন কি করে রিপোর্টিং ভার্বটি কি করবে? না এক্সক্লেমড উইথ সরো হবে, অর্থাৎ দুঃখের সাথে সে এক্সক্লেম করলো। এই যা যা তোমার রিপোর্টিং ভার্ব হলো সবসময় খেয়াল রাখবে এর পরে লিঙ্কার দ্যাট আসবে, অর্থাৎ এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট, অর্থাৎ যা যা রয়েছে এর পরে তোমাকে লিঙ্কার দ্যাট বসিয়ে তারপর মূল বাক্যটি ন্যারেশন চেঞ্জ করতে হবে। তবে তার আগে এই ছকের আমাদের আরো কিছু জিনিস জেনে নেওয়া বাকি, সেগুলো আমরা এক এক করে একটু দেখে নেব। তাহলে আমাদের ছকটা আমরা কন্টিনিউ করি, আর বেশি বাকি নেই। দেখো এরপরে রয়েছে ইন্টারজেকশন হিসেবে হাউ। যদি হাউ থাকে তোমার রিপোর্টেড স্পিচে, তাহলে তার মিনিং হিসেবে থাকতে পারে বা মিনিং হিসেবে দাঁড়াতে পারে এই জিনিসগুলি। কি কি? না সেটা ওয়ান্ডার বোঝাতে পারে। ওয়ান্ডারের পাশে দেখো অ্যাস্ট্রিক দেওয়া রয়েছে, অর্থাৎ হাউ থাকলে জেনারেলি ওয়ান্ডার বা বিস্ময় বোঝানোর চান্সেস কিন্তু খুব বেশি, তাই আমি এখানে অ্যাস্ট্রিক দিয়ে রেখেছি। এছাড়াও ওয়ান্ডার বা সারপ্রাইজ একই ব্যাপার, বিস্ময়। এছাড়াও হাউ দিয়েও কিন্তু ডিসগাস্ট বা বিরক্তি বোঝানো যেতে পারে। এছাড়া হাউ দিয়ে আর কি বোঝানো যেতে পারে? না রিগ্রেট বা অনুশোচনা। এর পাশেও কিন্তু অ্যাস্ট্রিক দেওয়া রয়েছে, অর্থাৎ হাউ থাকলে ওয়ান্ডার বা সারপ্রাইজ বা রিগ্রেট বোঝানোর চান্স ভীষণভাবেই থাকে। তাহলে এই জিনিসটা তোমরা কিন্তু যখন তোমরা ন্যারেশন চেঞ্জ করবে খেয়াল রাখবে। তাহলে যদি এই মিনিং বা অর্থ দাঁড়ায়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটা কিরকম ভাবে চেঞ্জ করে নেবো? না এক্সক্লেমড ইন ওয়ান্ডার বা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, বা এক্সক্লেমড ইন ডিসগাস্ট যদি সেটা বিরক্তি বোঝায়, আর এক্সক্লেমড উইথ রিগ্রেট যদি সেটা অনুশোচনা বোঝায়। তোমরা সেলফিশ জায়ান্টের গল্পটা নিশ্চয়ই পড়েছো, অস্কার ওয়াইল্ডের লেখা। সেখানে সেলফিশ জায়ান্টের একটি খুব বিখ্যাত একটি কথা ছিল, যে সেখানে সেলফিশ জায়ান্ট বা স্বার্থপর দৈত্য বলছে যে হাউ সেলফিশ আই হ্যাভ বিন। দেখো তাহলে এই বাক্যটি হাউ দিয়ে শুরু হয়েছে, যেহেতু এখানে হাউ সেলফিশ আই হ্যাভ বিন বলা হচ্ছে, অর্থাৎ দৈত্য বলছে যে আমি কি স্বার্থপরই না ছিলাম, তার মানে কিন্তু এখানে দৈত্য অনুশোচনা বা আফসোস প্রকাশ করছে। তো সেইটাই কিন্তু রিগ্রেট, তাই এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। লাস্ট আমাদের যেটা জানবা সেটা হচ্ছে ওহ, যদি কোনো বাক্যে থাকে OH অ্যাপোস্ট্রফি, তার দ্বারা কি বোঝানো যেতে পারে? না তার দ্বারা সরো বোঝানো যেতে পারে, বা ওয়ান্ডার অর্থাৎ আবার বিস্ময় বোঝানো যেতেই পারে। সেক্ষেত্রে আমরা এক্সক্লেমড উইথ সরো করবো যদি ওহ দিয়ে দুঃখের মতন কোনো বাক্য বা দুঃখ বোঝাচ্ছে এমন কোনো বাক্য আমরা পাই, আর যদি বিস্ময় বোঝাচ্ছে এমন কোনো বাক্য পাই, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এক্সক্লেমড ইন ওয়ান্ডার করবো। তাহলে এই হলো আমাদের আপাতত মোটামুটি একটি ছকটা, যে ছকের দ্বারা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বা অ্যাসিওর করতে পারি যে এর বাইরে কিন্তু আমাদের পরীক্ষায় বা মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে কোথাও কিছু আসবে না। তবে যেটা আমাদের এই ছকে আমি তোমাদেরকে ফোকাস করতে বলবো, যে দেখো যে অনেক ক্ষেত্রে অনেক ইন্টারজেকশন বা এক্সক্লেমেটরি ওয়ার্ড দিয়ে আমরা যা অর্থ পাচ্ছি সেগুলো কিন্তু সেম। যেমন হাউ দিয়েও আমরা ওয়ান্ডার বা সারপ্রাইজ পেয়েছি, আবার হোয়াট দিয়েও কিন্তু ওয়ান্ডার বা সারপ্রাইজ পেয়েছিলাম। ওহ দিয়েও আমরা সরো পেয়েছি, আবার অ্যালাস দিয়েও কিন্তু আমরা সরো অর্থাৎ দুঃখ পেয়েছিলাম। তাই বাক্যটা কিন্তু তোমাদেরকে একটু বোঝবার চেষ্টা করতে হবে, যে বোঝবার কাজে তোমাদেরকে সাহায্য করবে এই ছকটা। এই ছকটা যদি তোমরা ভালো করে একবার বুঝে নাও এবং যদি তোমাদের নিজেদের কাছে আবার নোট ডাউন করে নাও, তাহলে এই ছকের মধ্যে দিয়েই কিন্তু সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা আর কয়েকটা উদাহরণ দেখব এই শব্দগুলিকে দিয়ে, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলতে পারবো। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু স্পেশাল কেস বা একটু অন্য ধরনের বাক্য আমরা দেখব, যেগুলি কিন্তু এই ছকের মধ্যে আসবে না। তাহলে আশা করব তোমরা এটা নোট করে নেবে এবং পরের বাক্যগুলি উদাহরণটা দেখে নেবে। এসো তাহলে এবার আমরা উদাহরণ কয়েকটি দেখে নিই। দেখো প্রথম বাক্যটি লিখেছি, দ্য ম্যান সেড হুররা আই হ্যাভ ডান ইট। হুররা থাকা মানেই আমরা কি জেনেছি? না আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। সেই জন্য দ্য ম্যান এক্সক্লেমড উইথ জয় করা হয়েছে এখানে, তারপরে লিঙ্কার দ্যাট, তারপরে আই হ্যাভ ডান ইটটা নর্মাল ন্যারেশন চেঞ্জের যে নিয়ম সেই অনুযায়ী আমরা চেঞ্জ করেছি তার টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, আমরা পাস্ট পারফেক্ট টেন্স করেছি। বা যদি আমরা অন্যরকম ভাবে বুঝতে চাই, হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা কি জানি? ইনডাইরেক্ট স্পিচে আমাদেরকে হ্যাড করতে হবে, তাই করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দ্যাট হি হ্যাড ডান ইটটা চেঞ্জ হয়ে গেছে দ্যাটে। ওকে, এর পরের বাক্যটা দ্য বয় সেড অ্যালাস, বা অ্যালাস যদি না থাকে, যদি থাকতো ওহ আই হ্যাভ ফেইলড, যদি এই থাকে তাহলে এই অ্যালাস বা ওহ থাকা মানে আমরা কি জেনেছি? দুঃখের বহিঃপ্রকাশ ঘটে। তাই দি বয় এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাড ফেইলড। ওকে,
তারপরটা রয়েছে দি ম্যান সেড ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। লোকটি বলল ব্রাভো অর্থাৎ সাবাস, তুমি খুব ভালো কাজ করেছো। দ্য ম্যান অ্যাপ্রিসিয়েটেড বাই সেইং আমি এখানে লিখেছি, তোমরা এখানে চাইলে অ্যাডমায়ার্ড বাই সেইং, এক্সক্লেমড উইথ অ্যাপ্লজ, যেগুলো একটু আগেই ছকে তোমরা দেখেছো, তোমরা সেটিকেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছের ওপরে। তাহলে আমি লিখেছি এখানে অ্যাপ্রিসিয়েটেড বাই সেইং অর্থাৎ আমাকে প্রশংসা করলো এই বলে দ্যাট আই হ্যাড ডান ওয়েল, যে আমি ভালো কাজ করেছি। পরের উদাহরণটি, দি ম্যান সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। লোকটি বলল পাখিটি কি অপূর্ব সুন্দর। তার মানে এখানে লোকটির বিস্ময়ের বহিঃপ্রকাশ ঘটছে হাউ দিয়ে, তাই তো? তাই লিখেছি দ্য ম্যান এক্সক্লেমড ইন ওয়ান্ডার অর্থাৎ লোকটি বিস্ময়ের বহিঃপ্রকাশ করে বলল দ্যাট যে দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, যে পাখিটা খুব সুন্দর ছিল। লাস্ট উদাহরণটি দিয়েছি, দ্য জায়ান্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন, যে আমি কি স্বার্থপর ছিলাম, দৈত্য বলল। তাহলে এখানে যেহেতু এটা রিগ্রেট বা অনুশোচনা বা আফসোসের কথা বলা হচ্ছে বা অভিব্যক্তি প্রকাশ হচ্ছে, সেই জন্য আমি এখানে লিখেছি এক্সক্লেমড উইথ রিগ্রেট। দ্য জায়ান্ট এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। তাহলে দেখো এখানে হাউ দিয়ে এখানে আমরা ওয়ান্ডার প্রকাশ করেছি, আবার হাউ দিয়ে এখানে আমরা অনুশোচনার বহিঃপ্রকাশ ঘটিয়েছি। তাহলে এই জিনিসটাই আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে বাক্য যাই থাকুক না কেন তোমাদেরকে কিন্তু একটু পড়ে তার মানেটা বুঝতে হবে। যে যে ইন্টারজেকশন বা যে এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো ছকের মধ্যে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই করে সেগুলো নোট ডাউন করে রেখো এবং সেই অনুযায়ী এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্র্যাকটিস করো। এরপরও যদি তোমাদের কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে বা পার্টিকুলার কোনো সেন্টেন্সের ইমোশন বা তাকে ইনডায়ার স্পিচে নিতে প্রবলেম হয়, তাহলে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমি ওখানেই তোমাদেরকে উত্তর দিয়ে দেবো যে বাক্যটি কীরকমভাবে ইনডায়ার স্পিচে নিয়ে যেতে হবে। এছাড়াও কিন্তু কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স এই নিয়মের একটু ব্যতিক্রম হিসেবে থাকে। আমরা এবারে সেই ব্যতিক্রমী এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো দেখে নেব। তাহলে এইবার দেখে নেওয়া যাক এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু ব্যতিক্রমী বাক্যগুলো একবার দেখে নেওয়া যাক। দেখো প্রথম বাক্যটা রয়েছে দ্য বয় সেড গুড মর্নিং, ব্যাস শুধু গুড মর্নিং রয়েছে। তারপরে রয়েছে থ্যাংক ইউ, তারপর রয়েছে কংগ্রাচুলেশনস, তারপর রয়েছে গুড বাই। অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচ এখানে কিন্তু কোনো পুরো সেন্টেন্স কিন্তু ফর্ম করা নেই, শুধুমাত্র একটি করে শব্দ দেওয়া রয়েছে। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই পূর্বের ছক বা ইমোশন কিন্তু বোঝা সম্ভব নয়। এই ধরনের ন্যারেশন চেঞ্জ করা ভীষণই ইজি, অর্থাৎ যা রয়েছে সেটিকেই আমাকে এখানে ম্যাক্সিমাম সময় তার ভার্বটাকে সেটাকেই ভার্ব হিসেবে ইউজ করতে হবে বা তার সেন্সটা একটু বুঝে নিতে হবে। অর্থাৎ গুড মর্নিং সুপ্রভাত বা গুড নাইট এই ধরনের কথাবার্তা আমরা কখন বলে থাকি? আমরা যখন কাউকে উইশ করি। ধরো আমি একজন আমার বন্ধুকে বললাম হ্যাপি হোলি বা হ্যাপি দিওয়ালি বা হ্যাপি দুর্গাপুজো, তাহলে এই যে আমি কথাগুলি বলছি এর মাধ্যমে আমি তাকে উইশ করছি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাকে শুধু সেইটিকেই রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি গুড মর্নিং গুড নাইট গুড আফটারনুন থাকে তাহলে দ্য বয় উইশড করে কোনো লিঙ্কার টিঙ্কার কিছু লাগবে না, যা রয়েছে সেটিকেই বসিয়ে দিতে হবে, দ্য বয় উইশড গুড মর্নিং। পরেরটায় থ্যাংক ইউ, অর্থাৎ যে ছেলেটি যে বক্তা আমাকে বলছে থ্যাংক ইউ সে আমাকে আসলে ধন্যবাদ জানাচ্ছে, সেই জন্য এটা করতে হবে দি ম্যান থ্যাঙ্কড মি, অর্থাৎ এখানে বক্তা ছিল ম্যান, দ্য ম্যান থ্যাঙ্কড মি অর্থাৎ ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানালেন। তারপর রয়েছে কংগ্রাচুলেশনস, তাই না? দ্য বয় সেড টু মি কংগ্রাচুলেশনস, এখানে কংগ্রাচুলেশনেরই ভার্ব ফর্ম আমরা ইউজ করেছি, সেটার সেকেন্ড ফর্ম ইউজ করেছি কারণ বাক্যটি দ্বিতীয় সূত্রে রয়েছে। দ্য বয় কংগ্রাচুলেটেড করে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে দ্য বয় কংগ্রাচুলেটেড মি অর্থাৎ ছেলেটি আমাকে অভিনন্দন জানিয়েছিল। লাস্ট বাক্যটি দ্য বয় সেড গুড বাই অর্থাৎ বিদায়। বিদায়টা আমরা জেনারেলি লোককে জানাই, আমরা বিদায় জানাই। এই যে জানানো তার ইংলিশ ভার্ব হচ্ছে বিড, BID বিড, তার পাস্ট টেন্স হচ্ছে বেড। যেহেতু এই বাক্যটি সেটটা রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে রয়েছে তাহলে আমরা এখানে বিড নয় বেড ইউজ করব। দ্য বয় বেড গুড বাই, বোঝা গেল? তাহলে এই ধরনের এক্সেপশনাল বাক্য অনেক সময় পরীক্ষায় আসে তোমাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য। যদি এটা একবার বুঝে নাও তাহলে আশা করি আর তোমরা কোনোদিন কনফিউজ হবেন এরকম বাক্যে। তবে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের ডিসকাশনের আরেকটু ছোট্ট জিনিস বাকি আছে। তোমরা যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটিকে ফলো করছো তোমরা আরেকটু ধৈর্য ধরো, তাহলে তোমাদের পুরোপুরি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের কোনোদিন কোনো অসুবিধা আর হবে না। এসে গেছি আমরা আমাদের ক্লাসের একদম শেষ পোর্শনটায়। দেখো আরো দুটি উদাহরণ আমি দিয়েছি, আরো দুইটি ছোটখাটো জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথম বাক্যটি রয়েছে দ্য ম্যান সেড হোয়াট আ ফুল আই অ্যাম, লোকটি বলল আমি কি বোকা।
তাহলে এই যে হোয়াট আ ফুল আই অ্যাম, এই বাক্যের দ্বারা আমাদেরকে কি নিয়ম অনুযায়ী আমাদেরকে বাক্যটার অর্থ বুঝতে হবে। হোয়াট থাকলে জেনারেলি ডিসগাস্ট বোঝাতে পারে বা বিস্ময় বোঝাতে পারে, লোকটা বিরক্তি বা বিস্ময় বোঝাতে পারে। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই বিস্ময়ের বহিঃপ্রকাশ হচ্ছে না, বিরক্তিরই বহিঃপ্রকাশ হচ্ছে। সেই জন্য দ্য ম্যান এক্সক্লেইমড ইন ডিসগাস্ট লেখা রয়েছে। তারপরে দ্যাট, তারপরে হি ওয়াজ আ গ্রেট ফুল। এই অংশটুকুতে যেরকম ন্যারেশন চেঞ্জ হয়েছে সেরকম ভাবেই করেছি। তাহলে এই যে আমরা এখানে গ্রেট আনলাম, এটি কখন আনবো? যখন আমাদের বাক্যে অর্থাৎ ডাইরেক্ট স্পিচে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট থাকবে। হোয়াট থাকলে কিন্তু সেটাকে রিপ্লেস করে আমাকে গ্রেট আনতে হবে। পরের উদাহরণটা একটু দেখো। পরেরটি রয়েছে দি ম্যান সেড টু মি, লোকটি বললেন আমাকে, হাউ গুড ইউ আর, যে তুমি কি ভালো। তাহলে এখানে এই যে ম্যান সেড, সেডটা রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরে মিটা হচ্ছে এই অংশটুকুনের অবজেক্ট, তাই তো? এই মিটা হচ্ছে অবজেক্ট। কিন্তু এরপর যখন আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাচ্ছি, বাক্যটা দাঁড়াচ্ছে কি না, আগে এটা মানেটা বুঝে নিতে হবে। এখানে লোকটি আমার প্রশংসা করছে, তো সেই অনুযায়ী দি ম্যান এক্সক্লেইমড উইথ অ্যাপ্লজ বা অ্যাপ্রিসিয়েটেড বাই সেইং, যেটা আমাদের ছকে আমরা জেনেই গেছি কিরকম ভাবে করবো রিপোর্টিং ভার্ব। করার পরে দ্যাট আই ওয়াজ ভেরি গুড, এখানে আর ছিল তাই ওয়াজ করা হয়েছে আই প্রোনাউন হিসেবে। কিন্তু এখানে আনা হয়েছে দেখো ভেরি, তাহলে এখানে আনলাম গ্রেট, কি ছিল বলে? হোয়াট ছিল বলে। আর এখানে আনলাম ভেরি, কি ছিল বলে? না এখানে হাউ ছিল বলে, যে হাউ ছিল বলে। তাহলে এইটুকুনি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ডাইরেক্ট স্পিচের এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট থাকলে গ্রেট আনবে ইনডাইরেক্টে, আর হাউ যদি থাকে তার বদলে ভেরি আনতে হবে। এরপরে আরেকটি নিয়ম, যেটা কি এখানে একটু দেখে নাও। ডাইরেক্ট স্পিচে কিন্তু অবজেক্ট ছিল, দ্য ম্যান সেড টু মি, মিটার অবজেক্ট ছিল। কিন্তু ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা বাক্যটাকে নিয়ে গেছি তখন কিন্তু আর অবজেক্ট সেখানে নেই। ডাইরেক্টলি দি ম্যান এক্সক্লেইমড উইথ অ্যাপ্লজ বা অ্যাপ্রিসিয়েটেড বাই সেইং লেখা রয়েছে। এরপরে কিন্তু টু মি বা মি এটা কিন্তু আর নেই। তার কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যখন তুমি এক্সক্লেমড করছো বা যে রিপোর্টিং ভার্বে তুমি ইউজ করো না কেন, তারপরে কিন্তু আর অবজেক্ট দেবে না। ওখানে অবজেক্ট যদি দাও তাহলে বাক্যটি কিন্তু ভুল হয়ে যেতে পারে, এক্সামিনার তোমাদেরকে আনসার এই মার্কস নাও দিতে পারে, তোমাদের আনসারটাকে ইনকারেক্ট বলে তিনি গণ্য করতে পারেন। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আজকে আমরা মোরাললেস কি করলাম না, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে একটা ইন ডিটেল আলোচনা করেছি। ফার্স্ট অফ অল আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে জেনেছি, যেটা আমাদের সবথেকে বড় সমস্যার জায়গা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করবার সময়, যে আমরা কোন আবেগ বা অনুভূতির নামটা ব্যবহার করব এবং সেটা কখন ব্যবহার করব, কি দেখে বুঝবো বা কি দেখে চিনবো, সেটি আমি তোমাদেরকে একটা পুরো ছকের মাধ্যমে করে দিয়েছি এবং আমি আশা করব যে তোমরা নিশ্চয়ই ওটিকে নোট ডাউন করে নিয়েছো, কারণ এটা কিন্তু তোমাদের আপ টু ক্লাস 12 পর্যন্ত কাজে লাগবে। এর তারপরে আমরা বেশ কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছি, তার সাথে কিছু এক্সেপশনাল কেস অর্থাৎ যেগুলো একটু ব্যতিক্রমী এক্সক্লেমেটরি সেন্টেন্স সেগুলো জেনেছি, এবং লাস্টের পোর্শনটাতে আমরা কখন গ্রেট ইউজ করব আর কখন ভেরি ইউজ করব সেটাও জেনে নিয়েছি। তাহলে এখানেই কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জটা পুরোপুরি কমপ্লিট হলো। তোমরা যারাই ক্লাসটি মন দিয়ে পুরোপুরি ফলো করেছো, আমি শিওর যে তোমাদের এর পরে আর কোনোদিন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে প্রবলেম হবে না। তাও যদি তোমাদের পার্টিকুলার কোনো বাক্য থাকে যেটা তোমরা পারছো না করতে বা একটু অসুবিধে হচ্ছে বুঝতে, তোমরা আমাকে কমেন্ট করে সেই বাক্যটিকে লিখে দিও, আমি তোমাদেরকে ওইখানেই উত্তর দেবো এবং এক্সপ্লেনেশনটাও দিয়ে দেবো। আর যদি মনে হয় যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা এই ভিডিওটি তোমাদেরকে হেল্প করতে পারে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বা ন্যারেশন চেঞ্জ সলভ করবার সময়, তাহলে ভিডিওটিকে লাইক করো, একটু ফিডব্যাক দিও আমাকে, আর ভিডিওটিকে শেয়ার করো বন্ধু বান্ধবদের মাঝে। আর যদি ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটি তোমাদের হেল্পের জন্য বানানো হয়েছে। বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ফিউচার নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকো। ততদিন পর্যন্ত স্টে সেফ, ভালো থেকো, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইয়োর প্রেশাস টাইম। থ্যাংক ইউ।